আজকে আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকী, ইতিহাসের ভূমিধস বিজয় হয়েছে। এই ভিডিওটা আওয়ামী লীগের নেতা কর্মীদের মন এবং চোখের শান্তি যোগাবে, কিন্তু বিএনপি জামাতি রাজাকারের বাচ্চাদের একেবারে টাড়াইয়ে জ্বললে পুরে সারখার হইয়া যাবে। গরম তেল ছিড়েলে যেমন জলে পুড়ে, ঠিক তেমন গ্রাম অঞ্চলে একটা প্রবাদ আছে, যার বিয়ে তার খবর নাই, পাড়াপড়শির ঘুম নাই। জন্মদিন আওয়ামী লীগের, অথচ আনন্দের ঠেলায় ঘুম হারাম বিএনপি সহ মাঠে থাকা দেশ বিরোধী ৩৩টা রাজনৈতিক দলে। এরা ৩২ নাম্বার সহ ঢাকার বিভিন্ন জায়গা দিয়ে মিছিল করতেছে। আবার অন্যদিকে আওয়ামী লীগ যাতে মিছিল করতে না পারে, কেক কাটতে না পারে, সেই কারণে সেনাবাহিনী, র্যাব, পুলিশ, বিজিবি, সাদা পুলিশ, কালা পুলিশ, নীল পুলিশ সব মাঠে নামাই দিচ্ছে। অথচ এই পর্যন্ত যতটুকু তথ্য পাইছি, দেশের বিভিন্ন জায়গায় প্রায় ৭৮টার উপরে মিছিল হয়েছে, ১২৬টার উপরে কেক কাটা হয়েছে। এগুলো হলো তথ্য পাইছে, আরো পাবো ইনশাআল্লাহ। এই ভিডিওটা যে করতেছি না, এখনো বাংলাদেশের বিভিন্ন জায়গায় মিছিল চলতেছে। সেটা সেখানে গিয়েছিল, এই যে পিছন দিক দিয়ে দেখতেছেন না, দাঁড়াইয়েছে মোটরসাইকেল নিয়ে। এরা গেছিল আওয়ামী লীগের এই মিছিল পন্ড করার জন্য, কিন্তু যেই দেখছে মিছিল আওয়ামী লীগের লোকজন অনেক বেশি, তখন আর আগে বাড়ায় নাই। দূর থেকে চাতক পাখির মতো অসহায় হইয়া সেই মিছিল দেখতেছিল, আর ভিতরে ভিতরে জ্বলতেছিল বা কেক কাটার আনন্দ নিতেছিল, বা একটু কেক খাওয়ার জন্য হয়তো অপেক্ষা করতেছিল। গোপালগঞ্জে ৫ প্লাটুনের উপরে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে, আরো সাদা লাল নীল পুলিশ, বিজিবি তো আছেই। এর পরেও দেখেন এই মিছিলটা দেখতেছেন, ওখানে মিছিল হয়েছে, আয়োজন করে কেক কাটা হয়েছে। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কারাগারে আছেন। ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাহেবের নির্দেশনায় স্থানীয় সাধারণ যুবলীগ, ছাত্রলীগের নেতা কর্মীরা এবং সাধারণ জনগণ দেখবেন হাতে আবার কাশি আছে, একেবারে একেবারে ধারালো কাছে, কিন্তু এটা নিয়ে সাধারণ জনগণ সেই মিছিলে অংশ নিয়েছে। আওয়ামী লীগের এই ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকী তো অনেক আগেই সফল, কিন্তু এই আলোচনাগুলো ওদের একটু চোখে আঙ্গুল দিয়ে কিছু ঘটনা দেখাই দেওয়ার জন্য। আজকের সবচেয়ে আমার চোখে যেটা একটু এক্সক্লুসিভ লাগছে, কোনটা, বগুড়াতে একেবারে তারেক জিয়ার ঘাটের জায়গায় দেখেন পুলিশ সহ ছাত্রলীগের একজন বীর যোদ্ধা। এই দেখেন ব্যানারটা দেখতেছেন, দুই পাশে পুলিশ, মাঝখানে ছাত্রলীগের কর্মী। তারা আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা আয়োজন, এবং সেই ব্যানার পুলিশ সহ ছাত্রলীগের এই কর্মীটি সেইখানে এই আয়োজনটা করেছে। ব্যানার ধরা বলে এটা পুলিশ আর সেনাবাহিনী ব্যানার ধরতে বাধ্য হবে ইনশাআল্লাহ। এরপরে অনেকে ওই যে মব সন্ত্রাসী গুলা বলবে যে গুরুত্বপূর্ণ জায়গা এবং মহাসড়কে তো মিছিল দেখো নাই। এই যে দেখেন ঢাকা সিলেটগামী এলাকায়, একেবারে ঢাকা সিলেট মহাসড়ক, একেবারে ওপেন জায়গায় আওয়ামী লীগের বীর সেনানী সহ দেশের জনগণ, সাধারণ মানুষকে একত্রিত হইয়া তারা এখানে মিছিল করতেছে। এই মিছিলের ছবিটা একটু দেখেন। সেনা মোতায়েনের পরেও ফরিদপুরে আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকী হিসেবে মিছিল, সামনে থাকা এই নারী সাহসী দেখছেন। ভিডিওটা অ্যাড করতে পারেন, কারণ এত ভিডিও ডাউনলোড করে আসলে লাগানোটা সম্ভব না, এক হাতে কাজ করা তো। আমি তার মিছিলের এই নারীর, আমি তার মিছিলের সাহসী এবং বজ্র কণ্ঠে শুনেছি, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, আওয়ামী লীগ আসবে বীরের বেশে, আওয়ামী লীগের জন্মদিন সার্থক হোক, সফল হোক, এমন নানান স্লোগান তিনি দিতেছিলেন, খুব সাহসী। এবারে বললাম না যে আমি যে এই যে ভিডিও করতেছি, এখনো মিছিল বিভিন্ন জায়গায় চলতেছে। এই ভিডিওটা করার ১ ঘন্টা আগেও আমাদের গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল হামিদ ভাই একটা ভিডিও ছাড়ছেন, যেখানে দেখলাম যে এই রাতের বেলা তারা মশাল জ্বালাইও গোপালগঞ্জে মিছিল করতেছে। মনে রাখেন, সেখানে কিন্তু ৫ প্লাটুনের অধিক সেনা মোতায়েন উপস্থিত রয়েছে। এই ছবিটি একটু দেখেন, চট্টগ্রাম পটিয়া, সেখানে পুলিশ, সেনাবাহিনী, র্যাব এবং কি পরিমাণ নিরাপত্তা। তারপরেও দেখেন মব সন্ত্রাসী উপেক্ষা করিয়া চট্টগ্রামের পটিয়ায় আওয়ামী লীগের বীর সেনানী যোদ্ধারা কিভাবে সাধারণ জনগণকে সাথে নিয়ে বাদাম টানাইয়া, মজ বানাইয়া, একেবারে সামনে আবার সুন্দর ব্যানারের সামনে রঙিন ভাবে লিখেছে আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকী সফল হোক, সার্থক হোক। এমনকি সেখানে কেক কেটেছে, নাচ গানও তারা করেছে। আসলে এটা তো বুঝেন যে একটা ভিডিওর মাধ্যমে এই যে ৭৭টা যে মিছিলের দৃশ্য তুলে ধরাটা সম্ভব না। ১২৬টা জায়গায় কেক কাটার আয়োজন করা হয়েছে। আমার আওয়ামী লীগের ভাইদের কাছে একটা প্রশ্ন ছিল, কমেন্টে জানাবেন যদি শেষের দিকে কেউ শুনে থাকেন, আপনারা যদি এক টুকরা কেক একটু বিএনপি জামাতি রাজাকারের বাচ্চা জুলাই জঙ্গিদের একটু দিতেন,
ওরা তো খুব হাস্যস ছিল, খুব হাহাকার। ওদের না দিয়ে যে লোল ফলে তো পরে তো ফ্যাট ফুলবে আপনাদের, যদি একটু একটু দিতেন দাওয়াত দিয়ে আমন্ত্রণ। পরিশেষে আবারও দারাজ কণ্ঠে বলছি, আজকে আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকী ইতিহাসের ভূমিধস বিজয় হয়েছে। এই যে 23শে জুন তো 2025 সনেও গেছে, আমরা কি টকশো করেছি, কথা বলেছি? 23শে জুন তো, হ্যাঁ, আমরা এটা নিয়ে কোনো কথাই বলিনি, কোনো কথা বলিনি। তো এখন 23শে জুন 25 সালে কথা বললাম না, 26 সনে এসে আমরা 23শে জুন নিয়ে কথা বলছি কেন? যখনই কথা বলছি, ইট মিনস দিস ডেট হ্যাজ এ সিগনিফিক্যান্ট ভ্যালু। এই যে ভ্যালুটা তার আছে, এটাই তাদের প্রাথমিক বিজয়। ওই দিন কিছু হলে সেটা হবে বোনাস, কিন্তু যা ঘটার তা আলটিমেটলি ঘটে গেছে। আপনার কি মনে হয় যেভাবে চলছে, অর্থাৎ আওয়ামী লীগ রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ অবস্থায় আছে এবং সরকারের মধ্যে সম্ভবত উপর থেকে যেটা বোঝা যাচ্ছে যে একটা স্বস্তি হয়তো আছে, ঠিক আছে, আওয়ামী লীগ নিয়ে যা আছে তাই দিয়ে আমরা রাজনীতি করি, আওয়ামী লীগ আসলে আবার কোন ঝামেলা হবে, রাজনীতি উত্তপ্ত হয়ে উঠবে। যদি এরকম না হতো তাহলে তো আওয়ামী লীগ রাজনৈতিক কার্যক্রমের উপর নিষেধাজ্ঞার যে বিষয়টি নির্বাহী আদেশের মাধ্যমে হয়েছিল সেটি আইনে পরিণত হতো না। এই কারণেই সম্ভবত হয়েছে, অথবা আরেক গ্রুপ বলে বা কেউ কেউ বলে যেটি আসলে আমাদের প্রধানমন্ত্রী বিষয়টি আদালতও খাড়ে দিয়ে দিয়েছেন। আওয়ামী লীগ থেকে কেউ একজন রিড করবে, হয়তো বৈধ হয়ে আসতে পারে, নানান ধরনের মতভেদ আছে। কিন্তু আপনার কাছে আমার প্রশ্ন যে এতে করে কি সরকার খুব লাভবান হচ্ছে সেই রাজনৈতিক শূন্যতার সৃষ্টির মধ্য দিয়ে বা আওয়ামী লীগ মতের দলকে একেবারে কোণঠাসা করার মধ্য দিয়ে? প্রথমত এই কাজটি সরকার বুঝে করেনি, মানে যে কারণেই করুক, কোর্টে দেখ আমরা যত কিছুই করি না কেন, কাজটা খুবই অন্যায় হয়েছে এবং এই কাজের খেসারত আগামী দিনে বিএনপিকে দিতে হবে, ভীষণ রকম বিএনপিকে দিতে হবে, জামাতকেও দিতে হবে, অন্যান্য রাজনৈতিক দলকে দিতে হবে এবং রাজনৈতিক অঙ্গনকে দিতে হবে। দিস ইজ ওয়ান। দুই নম্বর হলো যে আওয়ামী লীগ এই যে এখন তারা নিষিদ্ধ, এটাকে তারা খুব এনজয় করছে, ভীষণ রকমভাবে এনজয় করছে এবং এটা সব দিক থেকে তাদের জন্য একটা লাভজনক। এ কারণে তারা নির্বিবাদে নিশ্চিন্তে যে কাজগুলো তারা করতে পারছে। অন্য সময় যদি হতো, এখন যদি নিষিদ্ধ না হতো, তাহলে তাদেরকে বলা হতো গুপ্ত দল, পালিয়ে থাকা দল, মানে জামাতের মতো। যেমন আওয়ামী লীগ পলিটিক্যালি জামাতকে যেভাবে একটা বিপদে ফেলে দিয়েছিল, তারা আইনগতভাবে বদ্ধ, প্রেশার ক্রিয়েট করে তাদেরকে যাকে বলে আন্ডারগ্রাউন্ডে পাঠিয়ে দিয়েছিল। এই জন্য তাকে বলা হতো গুপ্ত দল। কিন্তু আওয়ামী লীগের ক্ষেত্রে সেই গুপ্ত দলটা আপনি বলতে পারবেন না, বিকজ আওয়ামী লীগ এখন আপনার নিষিদ্ধ করেছে, এখন নিষিদ্ধ আওয়ামী লীগ। তো নিষিদ্ধ আওয়ামী লীগ নিষিদ্ধ থেকে যে কাজগুলো তারা খুব অনায়াসে করতে পারছে এবং আগামীতে যারা করতে পারবে, তাতে করে তাদের ফিরে আসার যে পথ, এটা প্রশস্ত তারা নিজেরাই তৈরি করতে পারবে। এবং কোনো অবস্থাতে সরকারের পক্ষে এটা এখন যেভাবে তারা নিষিদ্ধ করেছে, এই সরকার এখন এটা যদি তারা আদালতে তুলতে যায়, যেভাবেই হোক না কেন, এটা সরকারের জন্য অনেকটা নিজের বমি নিজে খাওয়ার মতো অবস্থা হয়ে যাবে। ফলে সরকার যে কাজটি করেছে, এখন সেই কাজের ফলাফল শাখের করাত, আওয়ামী লীগ যদি আপন শক্তিতে সত্যিমতা রাজপথ গরম করে নিজেরা নিজেদের মতো ফিরে আসতে পারে, ইতিপূর্বে আওয়ামী লীগে যেভাবে নিষিদ্ধ করা হয়েছিল ওইভাবে অতীতের মতো করে তারা ফিরে আসতে পারে, যেদিন ফিরে আসবে ওই দিন সরকারের 12টা বেজে যাবে। আবার অন্যদিকে যদি সরকার পরিস্থিতির কারণে বাধ্য হয় আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা তুলতে, যেদিন নিষেধাজ্ঞা তুলবে সেই দিনই সরকারের যে ক্রেডিবিলিটি, ক্রেডেনশিয়ালিটি, পাওয়ার, এই জিনিসগুলো জিরো হয়ে যাবে। এর কারণ হলো বাহিনীগুলোর কথাগুলো নর্মালি প্রত্যেকটা বাহিনীর কথাগুলো যাকে বলা একটা ক্যারেক্টারিস্টিক্স থাকে, শত শত বছর ধরে এরা এই ঐতিহ্য লালন করে। আপনি যদি ধরেন বাংলাদেশের আর্মির মধ্যে যারা অফিসার, তাদের মধ্যে টিল নাও জিয়াউর রহমানের প্রতি প্রচন্ড একটা দুর্বলতা আছে। সে অনেকগুলো মোকাবেলা করেছে, অনেক অফিসারকে ফাঁসিতে চড়িয়েছে, ডাজ নট ম্যাটার, কিন্তু তার প্রতি একটা মমত্ববোধ আছে। আবার অন্যদিকে যারা সাধারণ সিপাহী যারা আছেন, সোলজার যারা আছেন, তারা কিন্তু মারাত্মকভাবে এরশাদের ভক্ত। ফলে আপনি ক্যান্টনমেন্ট এলাকাতে প্রত্যেকটা সিপাহী জাতীয় পার্টি এবং এরশাদের যারা লোকজন আছে তাদেরকে মনে প্রাণে ভালোবাসে। এখানে একটা ট্রেডিশন হয়ে গেছে। তদ্রুপ বিএনপির সঙ্গে নয়, আওয়ামী লীগের সঙ্গে পুলিশের যে সম্পর্কটা, আওয়ামী লীগ সরকারটা আসলে একটা পুলিশ বান্ধব সরকার, প্রচন্ড একটা পুলিশ বান্ধব সরকার। সেটা বঙ্গবন্ধুর জামানাতে তিনি যেমন প্রোটোকল নেননি, পুলিশের উপর নির্ভর করেছেন, আর শেখ হাসিনা তো পুলিশকে পারলে তো পুলিশের হাতে সবকিছু ছেড়ে দেন। ফলে এটা পুলিশ অনুভব করে। ফলে সেই অনুভবের জায়গা থেকে যেটাকে বলে অ্যাট্রোসিটি যেটা বলা হয়, এটা নিষ্ঠুরতা কখনো পুলিশ দেখাবে না। তারা মামলা করবে,
গ্রেপ্তার করবে, হামলা করবে, যা কিছু করবে সেটা হলো ওই এলাকার যে পলিটিক্যাল যে পরিস্থিতি, সেই পরিস্থিতিকে কমপ্লাই করার জন্য, তার চাকরি বাঁচানোর জন্য। কিন্তু নিজের স্বপ্রণীতিতে আওয়ামী লীগ জমানাতে পুলিশ যে কাজ করেছে, এরশাদ জমানাতে পুলিশ যে কাজগুলো করেছে, কিংবা 2001 থেকে 2006 পর্যন্ত পুলিশ যে কাজগুলো করেছে, আওয়ামী লীগের উপর যে দমন পীড়ন করেছে, কিংবা 2009 থেকে আওয়ামী লীগের পক্ষে বিএনপির উপর, জামাতের উপর পুলিশ যে মারধর করেছে, নিজেরা স্বপ্রণোদিত একটা নাটক তৈরি করার কাজগুলো করেছে, ওই কাজগুলো আওয়ামী লীগের সাথে পুলিশ করবে না। এটা একটা সাইকোলজিক্যাল, মানে মানে একেবারে কট্টর বিএনপি পন্থী যে সমস্ত লোক রয়েছে, জামাতপন্থী রয়েছে, তারাও তাদের ফোর্সকে দিয়ে এরকম অ্যাট্রোসিটি করাতে পারবে না। আগামী 20-25 বছরের মধ্যে তারা করাতে পারবে না। এটা হলো, আপনি যদি মনোবিজ্ঞান পড়েন এবং আমাদের বাহিনীগুলো নয়, সারা দুনিয়ার যে বাহিনীগুলো আপনি দেখবেন যে এখনো আপনি মনে করেন যে জার্মান আর্মির মধ্যে যদি আপনি ভোটাভুটি করেন, হিটলার নাম্বার 1, মানে হিটলারকে তারা এখনো ভালোবাসে। এই যে দেখেন এখন যে জর্জিয়া মেলোনি, ইটালির প্রাইম মিনিস্টার, আপনি জানেন যে হুইসি, যে আমরা যাকে ফ্যাসিস্ট বলি, মুসুলিনি, সেই মুসুলিনির যে দল, তার যে আদর্শ, সেই আদর্শের উপর ভিত্তি করে এই জর্জিয়া মেলোনি এখন এখানে প্রধানমন্ত্রী, ইটালির সবচেয়ে জনপ্রিয় প্রধানমন্ত্রী, ইউরোপ কাঁপিয়ে দিচ্ছে। ফলে আপনি চিন্তা করুন যে আপনি যখন হোয়েন ইউ ডু সামথিং ফর দ্য পাবলিক, এই বাংলাদেশে বহু মানুষ রয়েছে যারা আওয়ামী লীগ দ্বারা উপকৃত, শেখ হাসিনা দ্বারা পার্সোনাল উপকৃত, যারা ক্ষতি হয়েছে তারা তো শেখ হাসিনাকে গালাগালি করবেই। এখন বিএনপির অনেক লোক ক্ষতিগ্রস্ত, তারা গালাগালি করবে, কিন্তু যে মানুষগুলো উপকার পেয়েছে তারা কি করবে? তারা শেখ হাসিনাকে চাইবে, আর যদি শেখ হাসিনা না পায় আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ শেখ হাসিনাকে এনে দাও। তারা মানে কান্নাকাটি করবে, আপা কবে আসবে, ইত্যাদি ইত্যাদি হবে। এর বাইরে তো হবে না। এখন আপনাকে শেখ হাসিনা ধরেন আপনার মেয়েটাকে স্কুলে পড়িয়ে আছে, আমি মানে বলবো যে পূর্ণিমা, মানে আমি একদিন যখন সংসদ সদস্য, হঠাৎ করে বিটিভিতে গিয়ে দেখি একটা মেয়ে বসে আছে, ফর্সা বাচ্চা মেয়ে, তো সবাই তাকে খুব তোয়াজ তদবির করছে। তা আমি খুব অবাক হয়ে গেলাম যে মেয়েটা পোশাক আশাকে অত উদ্গ্রীব না, কিন্তু সবাই তাকে খুব তোয়াজ তদবির করছে। পরে মেয়েটাই আমার কাছে আসলো, এসে বললো যে স্যার আমার নাম পূর্ণিমা। তাই আমি বুঝে গেলাম যে ওই যে ধর্ষিতা পূর্ণিমা। তো সে বললো যে এরকম হ্যাঁ ধর্ষিতা পূর্ণিমা। তো এই ধর্ষিতা পূর্ণিমাকে সে করে, মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেটা করে সেটা হলো প্রতি সপ্তাহে একদিন গণভবনে তাকে নিয়ে নিজের হাতে ভাত মাখিয়ে খাইয়ে দেয়। ওই তাকে চাকরি দিছে, সরকারি চাকরি দিছে। তারপর শেষে তাকে নিজের মেয়ে হিসেবে পরিচয় দিয়েছে, এবং মানে যতদিন উনি ক্ষমতায় ছিলেন, এই পুরো 17 বছর থেকে, মানে যেদিন থেকে পূর্ণিমার ঘটনা ঘটছে সেই দিন থেকে ক্ষমতা পর্যন্ত প্রত্যেকটা সপ্তাহে পার উইক সে গণভবনের সম্মানিত গেস্ট হিসেবে গেছে, এবং প্রধানমন্ত্রী নিজের হাতে তাকে খাইয়ে দিয়েছে। এটা পূর্ণিমা নিজের মুখের কথা। এখন বলেন তো, এই পূর্ণিমাকে আপনি মেরে না ফেলা পর্যন্ত সে শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলবে? কখনো বলবে না। এই যে বেনজির এত খারাপ বলে সব মানুষ, এখন বেনজিরের দ্বারা তো বহু মানুষ উপকৃত হয়েছে। আপনি হারুনকে যত খারাপ বললেন না কেন, হারুনের দ্বারা তো বহু মানুষ উপকৃত হয়েছে। মেজর জিয়াউল হাসানকে আপনি যত খারাপ বলেন, খারাপ লোক খারাপ বলুক, কিন্তু তার দ্বারা যারা উপকৃত হয়েছে তারা তো তার জন্য দোয়া করবে। তা আওয়ামী লীগ 17 বছরের, হ্যাঁ আওয়ামী লীগ 17 বছর থেকে শুধু তো খারাপ কাজ করেনি, এই যে ভালো কাজগুলো যেগুলো করেছে, এখন এই আওয়ামী লীগের বিপদের সময় এই জিনিসগুলো রসায়ন হচ্ছে। এই রসায়নগুলোই জামাত, এনসিপি এবং বিএনপি, এগুলো তাদেরকে পলিটিক্যালি, মেন্টালি, সোশ্যালি আপনি খুঁজে পাবেন যে মাথায় তো গন্ডগোল, আই হ্যাভ এ প্ল্যান, তারপরে সেকেন্ডের ভিতরে উই হ্যাভ এ প্ল্যান। হ্যাঁ, মানে পাগল হয়ে গেছে। এত যেখানে সে দেখতো মৃত্যু, তাকে করোনার সে প্রতিনিয়ত, মাকে দেখতে আসতে পারবে না, তারপরে হঠাৎ একটা পাওয়া, কি পাওয়া? জীবন পাওয়া, তারপরে জীবনের নিশ্চয়তা, তারপরে দেশের সর্বোচ্চ পজিশন প্রধানমন্ত্রী। আরে যে এই যে টুকাইদের মতো, যে টুকাইরা এটা কেরানির চাকরির জন্য এই ইসলাম ডগরা ঘুরে বেড়াইতো বিভিন্ন ভাবে, সেই তাদের মতোই চাহিদা ওইরকমই ছিল। হয়তো যে কোনোদিন ব্রিটিশ নাগরিক হইয়া কোনোদিন যদি বিএনপি ক্ষমতায় যায় তখন সে বেড়াইতে আসবে, এরকম অবস্থাটা ছিল। অথবা বিএনপি না হয়েও বিএনপির সমমনারা যদি ক্ষমতায় যায় তখন সে বেড়াইতে আসবে। কিন্তু শেখ হাসিনা থাকা অবস্থায় যে আসতে পারবে না, আসবে না, আসা হবে না, এগুলোই নিয়ে এসেছিল।
এর ভিতরে হঠাৎ বজ্রপাতের মতো সে পাইল আকাশের চাঁদ পেল, যার জন্য মাথাটা খারাপ হয়ে গেছে। এখানে শুধু তার মাথা খারাপ না, এবং তার সাথে যারা আছে এগুলো সব পাগল হয়ে গেছে। পাগল হয়ে এরা কি না করে, যে কোথায় কক্সবাজারে একটা পাগল হয়ে গেছে, সে সোনার দোকান করতো কার সাথে, ইয়াতে দুবাইতে, আবার এখানে বগুড়ায়। আরো আছে, আরো পাগল আছে, যে পাগলের হয়তো খুনের আসামি, সে পাগলগুলো যে অপ্রকৃতিস্থ থাকতো, টকশোতে এসে মানে যা তা বলে বসতো, সেইগুলোরে মন্ত্রণালয়, 3টে মন্ত্রণালয় দিছে একজনরে। এগুলো সবাই পাগল হয়ে গেছে। এরা মনে করছে যে একবার যখন সুযোগ পাইছি, আবার কবে পাবো এটা ঠিক নাই, যখন পাইছি এটা পুরো খাও। বিষয়টা এরকম, লুটে পুটে খাও মা, লুটে পুটে খাও। উপরেরটাও খায়, তলারটাও খায়, নিচেরটাও খায়, এখন খাই খাই অবস্থা এদের। তো তারপরে জনগণ, তো এটা হয় কি, একটা ন্যাচারাল জাস্টিস আছে। এই যে ন্যাচারাল জাস্টিস, জনগণ এসে স্বতঃস্ফূর্ত ভাবে, কেউ কিন্তু ক্যাম্পেইন করেনি, ওখানকার লোকজন এসে গণশুনানির মাধ্যমে ওর 2 গালে 2 থাপ্পড় মেরে দিছে। তাও ক্ষমতায় মন্ত্রী প্রভাবশালী। তারপরে তাকে প্রশাসনও ঠেকাইতে পারেনি। এটা হচ্ছে রিয়ালিটি, বাস্তবতা হচ্ছে এটা। তো এই বাস্তবতা থেকে মানুষ কিন্তু শিখে, কিন্তু শেখে না। কিছু লোক আছে যারা শিখে না, শিখতে জানে না। আচ্ছা, তো এই যে মনে করেন পয়সার গরম হলে কিংবা ক্ষমতার গরম হলেই সব নিজের করে নিতে হয় নাকি? এখান থেকে আমরা কি শিক্ষা পাই? সব নিজের করে নিতে হয় কিনা? আপনি, আপনার চোখের সামনে একটা উদাহরণ আছে যে তামিলনাড়ুতে বিখ্যাত অভিনেতা হিরো, হ্যাঁ, যে বিজয় থালাপতি, হ্যাঁ, তাকে নরেন্দ্র মোদী বলছিল তুমি আসো, আমি তোমার মুখ্যমন্ত্রী বানাই দেব। তো সে বলছে যে আমি আসতাম, কিন্তু আপনার দলে গেলে তো আমি, আমার জনগণের কথা বলা যাবে না, আপনি যা বলবেন তাই শুনতে হবে আমাকে, কাজেই আমাকে নিজেই আসতে দেন। কি বেদবিও করে নেই, তুচ্ছ তাচ্ছিল্য করে নেই, তার জনপ্রিয়তা দেখে সে বুঝছে। তারপরে সে আসছে, আসার পরে কি, আসার পরে সে শুধু জনগণের চিন্তা, সে নিজের খাওয়া নেওয়া এগুলো নাই। সে স্কুলের ছাত্ররা কি খাবে, অফিসের কর্মচারীরা কি খাবে, তাদের খাওয়ার উন্নতি কত হবে? স্কুলের ছাত্ররা তাদের যাইতে পারছে না, বাদল বৃষ্টির ভিতরে তাদের জন্য বাসের ব্যবস্থা করা, সবকিছু। এটা সে যে গণমুখী চিন্তা, এই যে তার যে প্রত্যেক দিন সে একটা ইতিহাস সৃষ্টি করতেছে, প্রত্যেক দিন মানুষকে আকৃষ্ট করতেছে। এখন এমন অবস্থা হয়েছে যে রাহুল গান্ধী পারলে তাকে বলে যে তুমি আমাদের জোটের প্রধান হয়ে যাও, তুমি প্রধানমন্ত্রী হয়ে, ভাবখান এরকম চলে আসছে। তো এটা কিন্তু তুই পয়সা দিয়ে করে নেই, এটা তার ওই সিম্পলিসিটি, তার যে মানব দরদি যে কার্যকলাপ, এগুলোর থেকে প্রতিদিন সে প্লাস করতেছে, প্রতিদিন প্লাস করতেছে। প্রথমে তো ছিল যে সে গভর্নমেন্ট ফর্ম করতে পারবে কি পারবে না, লাস্টে দেখা গেল 2টা ভোট বাকি আছে, সেই 2টা ভোট বিভিন্ন ভাবে মোটামুটি নিয়ে টিয়ে কোন রকম সে ইজ্জত বাঁচাইয়া ওত নিল। এই যে ওত নিল, সে রোজ প্লাস করে, এখন সে 4-6 ছাড়া আর মারে না, মারলেই 6। এইটা হচ্ছে রাজনীতির 4 ছক্কা। তো রাজনীতি নিয়ে যে খেলতে পারে, রাজনীতিতে যে গেম চেঞ্জ করতে পারে, সুযোগ তারেকের ছিল। থালাপতির চাইতো তারেকের একটা বিরাট সুযোগ ছিল যে আওয়ামী লীগের মতো তার একেবারে প্যারালাল একটা সংগঠন তাকে সমর্থন দিছে, যেটা দেওয়ার কথা না, যেটা তার প্রতিদ্বন্দ্বিতে থাকা দরকার। সেইটা সে বুঝতে মনে করছে কি যে আই কি হনুরে, এখন ধরাকে সরা জ্ঞান করে, মনে হয় যে এটা ভাতের
পৃথিবীটা একটা ঢাকুন, ভাতের হাঁড়ি ঢেকে রাখা যায় এতটুকু, সেরকমই সে এখন শুরু করে দিছে। তো উঠতেছে, পিপিলিকার তো পাখা গজাই গেছে দেখলাম, আর ওর চেলা চামুন্ডা, ওর তো নিজেরই পাখা গজাইছে, ওর চেলা চামুন্ডা। তো সমস্যা হয়েছে কি, বাংলাদেশের দুর্ভাগ্য যে একজন নোবেল লরেট সেও রাখতে পারলো না ইজ্জতটা, আর সে ও কি করে রাখবে? সে তো লেখা, আপনি জানেন নোবেল লরেটের ইতিহাস জানেন? আমি তো উদাহরণ দেবো, খালেদা জিয়ার মুখ্য সচিব হ্যাঁ কামাল উদ্দিন, হ্যাঁ কামাল উদ্দিনের ভার্সন হচ্ছে যে ইউনুস অল অ্যালং থার্ড ক্লাস। ঢাকা বিশ্ববিদ্যালয়ে তখন সে খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকাকালে তাকে রিকোয়েস্ট করা হয়েছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরকে, এবং তখন বিএনপির ভাইস চ্যান্সেলর, তাকে বলছে যে ইয়া করো, ইউনুস রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিচার বানাও। তো বলছে যে ওটা তো আমাদের ডিকশনারিতে নাই, থার্ড ক্লাস হবে না, কোন All থার্ড third ক্লাস, class. সেকেন্ড ক্লাস, অল ফার্স্ট থার্ড ক্লাস, ক্লাস। হ্যাঁ অল থার্ড ক্লাস। তার জাহাঙ্গীরনগরের চেষ্টা করছে, তা পারে নাই। তার মানে সে নোবেল লরের, সে প্রাইজ নিয়ে চুরি করছে, সে বাই করছে, সে যা তা করছে নোবেল প্রাইজ। আমি তো নাম বলে দিচ্ছি, আমাকে কে বলছে? কামাল উদ্দিনের বিশ্বস্ত লোক বলছে আমাকে। এবং সে খালেদা জিয়ার সময় খালেদা জিয়ার প্রিন্সিপাল সেক্রেটারি ছিল, আপনি তো জানেন কামাল উদ্দিন হোসেন। রাইট, মারা গেছেন। হ্যাঁ, মারা গেছে। কিন্তু আমার এই হলো বাংলাদেশের দুর্ভাগ্য, বুঝছেন? আমার বক্তব্য এটা না, এই যে মীর সাহেব নিজের প্রধানমন্ত্রী ভাবছিলেন কিনা, বা এই যে আমি আপনার প্রশ্ন করছিলাম যে ক্ষমতা হলে বা অর্থবিত্ত হলে কিংবা ইয়ে হলে সব জায়গায় আধিপত্য কায়েম করতে কিনা, পুরো এলাকাটা আমার নামে করে ফেলতে কিনা, এই ওইটাই করেন। দেখেন, বড় মাছটা কিন্তু পানির গভীরে থাকে, আর তিতপুটিটা চ্যারাং চ্যারাং লাফাইতে থাকে ছোট্ট অল্প পানিতে। আর ইয়াতে চরের কাছে, যে চরের পাশে মানে সামান্য পানি, তার পাশে ছোট্ট একেবারে অতি ক্ষুদ্র একটা প্রাণী আছে, পাখি আছে, তার বডির চাইতে তার লেজ বেশি লম্বা, এবং সে প্রায় লেজ নিচের দিকে নাচে। তো ওইটা বিজ্ঞজনে ব্যাখ্যা করছে যে পৃথিবী ওর ভর সইতে পারছে কিনা, এটা সে টেস্ট করে, লেজ নাচাইয়া ভর করে যে আমার ভর পৃথিবী সহ্য করতে পারছে কিনা। তো এইসব আহাম্মক এবং ইতর প্রাণীগুলো মনে করে যে ও কি হনুরে, ও কত বড় হয়েছে, এটা প্রমাণ দেয় মাঝে মাঝে। এদের অবস্থা তাই। এদের আর আমার কোনো বাংলা ভাষা নাই এদের বিরুদ্ধে বলার। তার মানে হচ্ছে এত বড় জনপ্রিয় ব্যক্তির বিরুদ্ধে এলাকার লোকজন 4টে ইউনিয়নের নাম পাল্টাই ফেললো। আরে সার্জিস কি যেন আবুল হাসনাত আব্দুল্লাহ, সে তো সবচাইতে বেশি ভোট পাইছে। হ্যাঁ, যার জামানত বাজেয়াপ্ত হওয়ার কথা সে পাইছে সবচাইতে বেশি। কারণ কি, এটা জামাত ইচ্ছে করে ওদের তিনজনকে ইচ্ছে করে, ওই যে ওরা যে হুইপ বানাইছে, কেন হুইপ বানাইছে? ও কি আসে 77 জনের ভিতরে ও একা, আর তাতে ওর প্রপোর্শনে কি ওদের হুইপ দেওয়া যায়? চিপ হুইপ, এই হলো অবস্থা। ওই বাচ্চা ছেলেটা যে চিপ হুইপ বানাইছে ওটা বলছেন? হ্যাঁ, এই যে কি নাম, নাহিদ ইসলাম। নাহিদ তো কোন রকম, নাহিদ পাস করে নাই, ফেল করছে, তারে পাস করায় আনা হয়েছে। এই আবুল হাসনাত আব্দুল্লাহ সবাই তো পাস করে আনাইছে। এবং যদি জামাতের ওই কারুকার্য, জামাতের ওই যে ডিজাইন, ষড়যন্ত্র যদি বাস্তবায়িত হতো, তাহলে বিএনপি ম্যাক্সিমাম 100টা সিট পাইত, ওরাই পাস করে আসতো, এবং সব সেট করা ছিল। শুধু পারে নাই, আর্মি পক্ষে চলে এলো, আর পারে নাই, একটা আন্তর্জাতিক প্রেসার ছিল, যার জন্য ওদের ডিজাইনটা ভেস্তে চলে গেছে। তা নাহলে আপনি দেখতেন যে এই অসভ্য মোল্লা, এই শফিক, ছেলেদের মুখে চুমা দিয়ে তারপরে কয় যে আমি এখন মেয়েদের মুখে চুমা দিই। অসভ্য, কি অসভ্য, কি উম্মি, লেখাপড়া জানে না, কিচ্ছু জানে না, হালায়
মানুষ মানুষ হইতে পারলো না। আরে মানুষ হইতে তো এত লেখাপড়া জানা লাগে না। মানুষ তো কংগ্রেসের প্রেসিডেন্ট ছিল, জীবনে স্কুলে যায়নি। কে যেন রাজেন্দ্র প্রসাদ না কে যেন নাম, স্কুলেই যায়নি। কিন্তু তার চাইতে পণ্ডিত লোক, তার চাইতে বিজ্ঞ লোক কংগ্রেসেই ছিল না, তাকে প্রেসিডেন্ট বানানো হয়েছে কংগ্রেস। এরকম এখন প্রশ্ন হইলো যে এর মীর সাহেবের তো এর ইজ্জত বাড়লো মনে হয় না? মীর শাহ আলম সাহেবের ইজ্জত কি বাড়লো প্রতিমন্ত্রী সাহেবের? ইজ্জত বাড়লো না, চপেটাঘাত খাইলো। ইজ্জত বাড়লো কোথায়? সে তো চপেটাঘাত খেলো। সাধারণ মানুষের ওই জায়গায় ভোট দিতে কে আসে নাই? ভোট দিতে তো সাধারণ মানুষও আসছে, কি কৃষকও আসছে, শ্রমিকও আসছে, জেলে মুটে মজুর সবাই আসছে ভোট দিতে। সবাই এসে বসে একসাথে বসে ভোট দিয়ে গেছে। গণশুনানি, গণভোট। হায় হায় হায়। তারপরে এরা চুরি করলো। এই যে জামাত ইসলামের কথা বলে, তারপরে তারা যেখানে 303 লক্ষ ভোটার, সেখানে 6.5 লক্ষ ভোট কাস্ট হয়েছে। এটা নিয়ে কোনো কথা বলে নাকি? না বিএনপি কথা বলে না, আর ওরা তো কথা বলবেই না। তারপরে বলে যে এটা গণপরিষদের হয়ে গেছে, আন্দোলন হয়ে গেছে, ওরা শপথ নিয়ে বইছে। আরে তুই তো চুরি প্রথম দিন থেকে শুরু করছিস, প্রতারণা প্রথম দিন শুরু করছিস। জাতীয় সংসদে প্রতারণা করতে হয় না, এটা একটা পবিত্র জায়গা। তোমারে কে রায় দিছে? 5 জন স্লাম ডগ অস্ত্র নিয়ে এসে পাকিস্তানিদেরকে এনে ভাড়া করে এনে অস্ত্র দিয়ে গুলি করে মানুষ মেরে শেখ হাসিনার পতন ঘটাইয়া তুমি বিপ্লব করবা এই দেশে? এত সোজা, এত ভাত বুঝতে মাখায় না। কয়েকদিন পরে ওই যে একজনে কইছে যে তোমার বাপের কাশের অসুখ সারছে, কই যে কাশতে কাশতে পারে না, এখন ছেড়ে দিছে। তো এধারে ওই যে কি যেন করবে, সংস্কার না সংবিধান সংস্কার, কয়েকদিন পরে আর এটা নিয়ে কোনো উচ্চবাচ্য হবে না। ওই কাশতে কইতে পারে না, তখন ছেড়ে দিছে। বিষয়টা এরকম। একেবারে এত বড় আহাম্য, এটা রাজনীতি করতে আসছে, এটা দেশ পরিচালনা করবে, দেশের নেতৃত্ব নিবে, আহাম্মক বেকুব, নিজের কথায় নিজে ভেসে যায়। আরে বাবা, একটু বুদ্ধি খাতায় কাম করো। একদম। আমরা সামনের দিকে আগে নিশ্চয়ই এরপর মীর সাহেবের শুভবুদ্ধির উদয় হবে নিশ্চয়ই, যে ভবিষ্যতে তিনি আর সেই ক্ষমতা আর বা প্রভাব, মীর সাহেব এবং মীর সাহেবের নেতার শুভবুদ্ধির উদয় হবে আশা করি। মীর সাহেবের এত ক্ষমতা কেমনি? মীর সাহেবের নেতার জন্য নেতার সাথে পাঠা কোদে কি সে খুঁটোর জোরে, নেতার সঙ্গে খুঁটোর জোরে, খুঁটো শক্তিশালী হইলে ও বড় করে কুন্দি মারে। নেতা তো অনেক শক্তিশালী। তাইলে আমরা এখন আমরা তাহলে একটু দুনিয়া জুড়ে চলে যাই। আপনি যদি বলেন দুনিয়া জুড়ে একদম দুনিয়া জুড়ে আমাদের আজকের বিষয় এনডি বার্নহামই কি ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী? এনডি বার্নহাম, হ্যাঁ, ওই ব্রিটিশ লেবার পার্টি তো অনেকদিন ক্ষমতার বাইরে ছিল, বহুদিন। পরের থেকে এক নাগাড়ে কতদিন, বহুদিন তারা ক্ষমতার বাইরে। ক্ষমতায় ফুকি দিছে 2-1 কিন্তু ক্ষমতা আসতে পারেনি। তার এতে করে হয় কি, দীর্ঘদিন ক্ষমতায় না আসলে ক্ষমতার যে একটা প্র্যাকটিস আছে, এই পাওয়ার কিন্তু লিডারশিপ তৈরি করে। পাওয়ার কিন্তু একটা পার্টিকে তার অনেক উচ্চতায় নিয়ে যায়। তার কারণ দায়িত্ব আসে, সে দায়িত্ব সে কেমন পারফর্ম করলো, তার এট দি এন্ড অফ দি ডে পারফরমেন্স কেমন, এগুলো জাজ হয়। পাবলিকও জাজ করে, মিডিয়াতে জাজ হয়, তারপরে যারা বুদ্ধিজীবী আছে, সমাজ সচেতন লোক, তারাও জাজ করে যে ক্ষমতায় যাওয়ার পরে ওইরকম যে যারা দেখিনি সে বড় সুন্দরী, যার হাতের রান্না খায়নি সে বড় রান্ধুনি। তো ওরকম না বিষয়টা,
বিষয়টা হচ্ছে যে দায়িত্ব নিতে হবে, দায়িত্ব নিয়ে তারপর এটা পালন করতে হবে। যেমন ভাসানী সাহেব কোনোদিনই প্রধানমন্ত্রী হইতে চাননি। তিনি জানেন যে তার একটা দেশে, উনিও স্কুলে যায়নি, তো তার একটা সমস্যা আছে, এই জন্য উনি লিডার, হি ওয়াজ এ কিং মেকার, কিং তৈরি করে, নিজে কিং হয় না। তো এবং তাকে বলা হয় কিং অফ দ্য কিংস, লিডার অফ দ্য লিডার্স, এরকম। আচ্ছা, তো ব্রিটিশ পার্লামেন্টে, ব্রিটিশের তো এটা তো বিশাল ওদের ঐতিহ্য আছে। এর আগে যে ভারতীয় বংশোদ্ভূত একজনকে ছেড়ে দিল, হ্যাঁ তুমি প্রধানমন্ত্রী হও, যেটা আমেরিকায় এটা এখনো সম্ভব। একজন ইন্ডিয়ানকে আমেরিকার প্রেসিডেন্ট করতে দেবে, হবে না। যেমন ওই ইয়ারে হ্যারিস রে, হ্যারিস রে কিন্তু অ্যালাউ করে না, এবং হ্যারিস কম ভোট পাইছে। বাইডেন দাওয়াই চাকরি যা পাইতো তার চাইতে কম পাইছে। তো এরকম ব্রিটিশ পার্লামেন্ট এবং আমেরিকার যে অ্যাডমিনিস্ট্রেশন, এখানে না গেলে, যেমন ক্লিন্টন যতদিন পর্যন্ত গভর্নর ছিল তার একটা এডুকেশন ছিল, এডুকেশন মানে সামাজিক শিক্ষা। যখন সে রাষ্ট্রপতি হয়ে গেল তখন হি বিকামস এ গ্লোবাল লিডার। দেখা গেল যে গ্লোবাল লিডার হিসেবে ক্লিন্টন একটা বিরাট একটা এক্সাম্পল হয়ে দাঁড়িয়েছে, এবং সে আল কায়দা দমন করলো, সন্ত্রাস দমন করলো। প্রথম আল কায়দার হাইড আউটে মিসাইল মারছে ক্লিন্টন, প্রথম। আবার ইয়ার সাথে ইসরায়েলি প্রধানমন্ত্রী এবং ইয়াসির আরাফাত একসাথে মিলে দিয়ে নোবেল প্রাইজ পেয়ে গেছে। সে নিজে নোবেল নেয়নি, কিন্তু আরাফাতও পাইছে, আর এলিয়ান শারন নাকি জন্য আর কি, যাই হোক। তো তারা দুইজনেই নোবেল প্রাইজ পেয়েছে। এত বড় যুদ্ধ থেমে গেছে, একটা পিস তৈরি করে দিছে। যাও, ক্লিন্টন নেয়নি। ওবামা পিস প্রাইজ থেকে কি জন্য নোবেল প্রাইজ পাইলো কেন? পরে ওরা ব্যাখ্যা দিছে। ওবামা নিজেও বুঝে খুলবে না তারে কেন নোবেল প্রাইজ দিল। তখন ওই নোবেল কমিটি বলছে যে আমাদের এই কমিটির বিশ্বাস, পৃথিবীর সকল মানুষের বিশ্বাস, সো লং ওবামা ইজ দি প্রেসিডেন্ট অফ দি ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, নো ওয়ার উইল বি দেয়ার। ওবামা থাকাকালে কোনো যুদ্ধ হবে না। একবার যুদ্ধ হতে গেছিল, সবাই বলতেছে তুমি ইয়া করো, আক্রমণ করো। তো ওবামা লাস্টে বললো ওকে, কংগ্রেসে পাস করো, আমি অ্যাটাক করব। লিবিয়া অ্যাটাক করার জন্য বলছিল, তো বলছে তোমরা কংগ্রেসে পাস করে দাও। এমন কায়দা আটকাই দিয়েছে, এখন কংগ্রেস যে আছে তারা নিজেরা দায়িত্ব নিবে না, আর যুদ্ধ হলো না। এই ব্যাখ্যাটা দিছে নোবেল কমিটি, যে ওবামা যতক্ষণ আছে পৃথিবীতে যুদ্ধ হবে। তো ঠিক ওই রকম যে ব্রিটিশের তো একটা ইতিহাস, ঐতিহ্য আছে। ব্রিটিশের যেমন সাম্রাজ্য ছিল, অত্যাচারের ইতিহাস আছে, কিন্তু ব্রিটিশের কাছ থেকে শিখারও ইতিহাস আছে। বিশ্বের মানব জাতির শেখার আছে, বিশ্বের লিডারদেরকেও শিখার আছে ব্রিটেন থেকে। সারা পৃথিবীর যে গণতন্ত্র তাদের কাছে এটা বিশাল ব্যাপার, একসাথে কিভাবে গণতন্ত্র রাজতন্ত্র চালায়, এবং গণতন্ত্রের গায়ে এক সিটে ফোটাও ইয়া পড়ে না, প্রভাব পড়ে না আপনার রাজতন্ত্রে। আবার রাজতন্ত্র একেবারে তার সর্বোচ্চ সম্মান নিয়ে সারা পৃথিবীতে বিরাজমান। কি একটা ইউনিক মিশ্রণ, লক্ষ্য করছেন যে ব্রিটিশ কিং পৃথিবীর যেখানে যাচ্ছে সেখানে কিন্তু সে সর্বোচ্চ সম্মান পাচ্ছে, আর যেখানেই যাচ্ছে সেখানে যে সবচেয়ে বড় মানবাধিকারের কাজ করে, মানবিক বিষয়গুলো নিয়ে তারা ডিল করে। শিকার আছে, অনেক কিছু শিকার আছে। তো লেবাররা দীর্ঘদিন আউট অফ পাওয়ারে, এই জন্য লেবারদের ভিতরে সমস্যা তৈরি হয়েছে। ওদের লিডারশিপ, যেমন এই কেয়ার স্টারমার্স, এটা তো নামই শুনিনি কোনোদিন। তারপরে সে 2 বছর চালাইল, এখন আর পারতেছে না, নিজেদের ভিতরে অন্তর্দ্বন্দ্ব শুরু হয়েছে। তারপরে আর একজন আসতেছে নতুন,
বার্নহ্যাম। এরপর এনডি বার্নহ্যাম কয়দিন থাকবে বোঝা মুশকিল। যেমন কনজারভেটিভদের প্রথম প্রধানমন্ত্রী হলো ইয়াতে এর আগে ইন্ডিয়ান যে এর নাম কি যেন প্রধানমন্ত্রী হলো, ওর আগে পরপর 3 জন প্রধানমন্ত্রী খড়ই গেল বাংলায় কইতেছি। এই ওত নেয় কয়দিন পরে চলে যায়, ওত নেয় কয়দিন পরে, লাস্টে আসলো ভদ্র মহিলা আসলো। তো তার বক্তব্য শুনে মনে হলো যে ভদ্র মহিলার নাম হচ্ছে, এই নামটা আমিও ভুলে গেছি এই মুহূর্তে, ভদ্র মহিলার নাম হচ্ছে এই বরিস জনসনের পরে আসলো হ্যাঁ। ঋষি, তারপরে আসলো সোনাক, ঋষি সোনাক। হ্যাঁ, সোনাক আসলো, তারপরে না, আসলো সোনাকের আগে, সোনাকের আগে ভদ্র মহিলা আসলো মহিলা, সোনাকের আগে আসলো বোধহয় মহিলা। মহিলা, হ্যাঁ, খুব ভালো বক্তব্য রাখতো, খুব যাও। কি নামটা আমি ভুলে গেছি, যাক। তো তারপরে এখানে তো এই হচ্ছে ব্রিটেনের কাছ থেকে ভাই, ব্রিটেনের কাছ থেকে অত্যাচারিত হয়েছে মানুষ, পৃথিবীর মানুষ। ব্রিটিশ সাম্রাজ্যের সুস্থ অস্ত্র চেতনা, এটা হচ্ছে সব দখলদারি। তারপরে অনেক অত্যাচারের ইতিহাস, বিশেষ করে ইন্ডিয়াতে, ভারতবর্ষে। তারপরে আবার ভারতবর্ষের সকল লোক এখনো আজও ভারতের অধিকাংশ মানুষ প্রাউড ফিল করে যে আমি লন্ডন থেকে ব্যারিস্টারি পাস করে আসছি। ইভেন পাকিস্তানের লোকেরাও এই যে লন্ডন থেকে শিখে আসছি। ব্রিটিশ কিন্তু 2 ভাগে ভাগ করে দিল ইন্ডিয়ান সাবকন্টিনেন্টকে, যাতে ঠিক মতো রুল করতে না পারে। রুল তো করতে পারছে না। না, ইন্ডিয়া এবং পাকিস্তান ফর 3 ব্যাটেল এই ইয়ার ভিতরে, এই কয়েকদিনে 70 বছর না কত, হ্যাঁ, এর ভিতরে 3টে ব্যাটেল তারা ফট। তো যুদ্ধ তো লেগেই আছে, অশান্তি তো লেগেই আছে। আবার সবাই ব্রিটিশে, সব লেখাপড়া, পাকিস্তানের যত অ্যারিস্টক্র্যাট যারা লেখাপড়া করতে যায় অক্সফোর্ডের নিচে যাবে না। এই যে বেলাওয়াল ভুট্টো অক্সফোর্ড থেকে পড়ে আসছে, তারপরে তার বোন অক্সফোর্ড থেকে পড়ে আসছে, তারপরে তার চাস্তো বোন ফাতেমা, আরো যা এই আরেকটা কে আছে, এটা সবাই অক্সফোর্ডের পড়ে। তো না, ফাতেমা অন্য জায়গার থেকে পড়ছে, পরে আবার অক্সফোর্ডে গেছে সে। তো ওদের একটা ট্রেডিশন আছে, ঐতিহ্য আছে। তো এই ব্রিটিশের এইটাই হচ্ছে একটা ক্যারিজমা, এটাই হচ্ছে বিউটি, যে সে কিন্তু আকর্ষণ আছে তার। তো সেই দিক দিয়ে এখন লেবারদের কয়দিন লেবাররা টিকে, এদের অন্তর্কন্দল যদি নিজেরা মিটাইতে না পারে তাহলে সমস্যা হয়ে যায়। আবার দেখা যাবে যে কনজারভেটিভরা গুছাই ফেলাইছে, সাধারণ মানুষের মন ঘুরতে তো সময় লাগে না। রাইট, তখন সময় লাগে না, লেবার পার্টি এমনি চিৎকার চেঁচামেচির জন্য যথেষ্ট, ইয়াতে থাক, কনজারভেটিভরাই আসুক, এই বলে দেখা যাবে যে 2 বছরও লাগে না, মানুষের মন চেঞ্জ হবে, ফাটাফাট চেঞ্জ হয়ে যাবে একদম। তাইলে মোটামুটি ব্রিটেনের রাজনীতিতে আগামী কয়েকদিন খুবই এর মধ্যে যাচ্ছে। ওনাকে শুনলাম একটু টার্মোইলিং থাকবে, প্লাস চ্যালেঞ্জ করতেছেন পুরো টাইমটা, এদের যে পুরো টাইমটা আছে যে 5 বছর, হ্যাঁ, জি, এই পুরো 5 বছরই এরকম যাবে। এনডি তারপরে এক পর্যায়ে গিয়ে হয়তো এমনও হতে পারে যে না, হবে না, কারণ কনজারভেটিভরা সেই যদি লেবার যদি ডিফেক্ট করে কনজারভেটিভতে না যায়, তাহলে কনজারভেটিভরা কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না। সেই দিক দিয়ে হয়তো লেবার পার্টির ওরা কেউ ডিফেক্ট করবে না। আমার কথা শোনা যাচ্ছে, আমার কথা শোনা যাচ্ছে। এনডি বার্নহামকে তো আবার 2 জন চ্যালেঞ্জ করছেন, বিনা চ্যালেঞ্জে তো যাচ্ছেন না। তাদেরকে 2 জন তো চ্যালেঞ্জ করতেছে। একজন হলো সাবেক প্রতিরক্ষা মন্ত্রী আল কার্নস, সে বলছে তিনি প্রার্থী হবেন কিনা তা নিয়ে ভাবছেন। আর কেয়ার স্টারমারের সরকারের চিফ সেক্রেটারি ড্যারেন জোনসও চ্যালেঞ্জ করার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে। ওরাও চ্যালেঞ্জ করছে, কিন্তু ইয়া দেখা দিচ্ছে যে আপনার এনডি বার্নহামই চলে আসতেছে, এটাতে হিসেব করে বোঝা গেছে সম্ভাবনার ইয়েতে উনি এগিয়ে, সম্ভাবনা হ্যাঁ তৈরি হয়েছে। ওরা চ্যালেঞ্জ করছে, আর আরো চ্যালেঞ্জ আছে। ওকে, আমরা চ্যালেঞ্জ আর দেয়ার
আমরা একটু সামনের দিকে আগাই, শেষের দিকে আসছি। যুক্তরাষ্ট্র ইরান, যুক্তরাষ্ট্র ইরানের সর্বশেষ পরিস্থিতি যদি আমরা একটু আপনার কাছে শুনতে পারি। ওয়াশিংটন তেহরান তো একটা সমঝোতা হয়েছে, বিদেশে জব্দ $1200 কোটি পাবে ইরান, এমন একটা সিদ্ধান্ত হয়েছে। আপনি যদি একটু আপডেট থাকে তাহলে আপনার বিশ্লেষণটা একটু শুনবো। 1200 কোটি না আরো বেশি পাবে, সবচাইতে বেশি পাবে। আমি তো আপনাকে বলছি ওই যে টাকাটা ওখানে স্থগিত আছে, ওই টাকা ওই অ্যামাউন্টের চাইতে 1 বছরের ভিতরে ইরান যে তেল বিক্রি করবে সেই অ্যামাউন্ট অনেক গুণ বাড়বে বেশি। ইরানকে আমি তো বললাম বিল্ডিং এন্ড রিবিল্ডিং অফ হিজ হাইওয়েজ, ব্রিজেস, তারপর ইনস্টলেশনস, এগুলো তাকে বিল্ড করতে হবে। আর সাথে সাথে তার ইকোনমিক এই ডেভেলপমেন্ট, মিলিটারি ডেভেলপমেন্ট, সবকিছু আপনার নিউক্লিয়ার ছাড়া, নিউক্লিয়ার ওয়েপন্স ছাড়া আর কোনো কিছুতে বাধা নিষেধ নাই। ইরান তো বলেই দিছে যে ব্যালিস্টিক মিসাইল নিয়ে কোনো কথা বলবা না, রাইট, তোমাদের কথা বলার একটা মাত্র জায়গা হচ্ছে নিউক্লিয়ার। তা আমরা উই হ্যাভ অলরেডি অ্যাবান্ডন্ড দিস দ্যাট প্রজেক্ট। এখন ও বলে দিছে যে ইন্টারন্যাশনাল নিউক্লিয়ার ইন্সপেকশন টিম ওরা আসতেছে, ওরা এসে ওদেরকে আর সারা সব সময় ওরা যখন মনিটরিং করতো ওরকম মনিটরিং করবে। ইরান ওপেন করে দিচ্ছে, আবার হরমুজ প্রণালীও ওপেন করে দিচ্ছে। এর ভিতরে এখন যেগুলো ঘটনা ঘটছে এই ঘটনাগুলো মোটেই কগনিজেন্সিতে নেওয়া যাবে না, কারণ কি পিস ট্রিটি হয়ে গেছে। আমি আপনাকে বলছি দুইটা কথা, খুব দৃঢ়তার সাথে বলছি যে পিস ট্রিটি হতেই হবে। আর একটা হচ্ছে যে 6 মাসের, এটা হচ্ছে ইট ইজ এ রোড টু ফাইনাল এগ্রিমেন্ট। 6 মাস পরে দেখবেন যে একেবারে পার্মানেন্ট এবং ফাইনাল এগ্রিমেন্ট হবে। একদম নিশ্চিত, কারণ যে কি যাতনা বিষে 80 বিষে ধ্বংসে নিজারে, কি যাতনা বিষে বুঝিবে সে কিসে 80 বিষে ধ্বংসে নিজারে। বিষের ব্যথা এটা কিন্তু ইরানও বোঝে, তাদের সর্বোচ্চ নেতা এবং তাদের সর্বোচ্চ যে ইকোনমিক যে ফ্যাসিলিটি, এগুলো সব ডিস্ট্রয় হয়ে গেছে এই যুদ্ধে। যুদ্ধে যে তাদের কি ক্ষতি, যুদ্ধ যে কি করে, কি ধ্বংস করে, এটা সহজে এই উপরের চোখের চোখ দিয়ে দেখা যায় না। সিমিলারলি আমেরিকার বেলায়ও তাই। ইরান যদি $10 খরচ করে থাকে, আমেরিকা $10,000 খরচ করছে। বিষয়টা ঠিক এইরকম হিসাব করতে হবে। তো আমেরিকা তো মোটামুটি এখন সব জায়গায় তাকে সারেন্ডার করতে হবে, তাকে লেজ গোটাইয়ে পিছাইতে হবে, ট্যারিফে পিছাইতে হবে, ব্যবসা বাণিজ্যে পিছাইতে হবে, তারপরে সারা পৃথিবীতে যে গন্ডগোল যে লেগে আছে সবার কাছে তাকে সারেন্ডার করতে হবে। এই চায়নার কাছেও তাকে সেটব্যাক হয়ে গেছে, রাশিয়ার কাছে সেটব্যাক হয়ে গেছে, ইন্ডিয়ার কাছে তো সেটব্যাক হয়েই গেল। বহু চেষ্টা করছে এই 3টাকে আলাদা করতে, 3টাকে যত আলাদা করতে গেছে তত 3 জন টাইট হয়ে গেছে, কারণ স্টেপসটা ভুল ছিল। আপনি কখনোই আপনি একজন একজন করে ধরবেন, একসাথে সবাই ধরে বসছে। তারপর যুদ্ধের ফ্রন্ট কিন্তু যত কম ওপেন করবেন তত ভালো। আর এই আলায় তো যুদ্ধের ফ্রন্ট সবগুলো ওপেন করে দিচ্ছে, সবার সাথে যুদ্ধ শুরু করে দিচ্ছে। তো যার জন্য মাই খেয়ে গেল। এটা ট্রাম্পকে আপনি একজন বড় কূটনীতিক বলতে পারবেন না, একজন রাজনীতিক বলতে পারবেন না। হ্যাঁ, তবে একজন সফল ব্যবসায়ী সেটা আমিও বলি, কারণ সে লাস্টে যে ট্যাক্স দিছে 750 টাকা ট্যাক্স দিছিল প্রথমবার যখন সে নির্বাচন করতে আসে। একটা আমেরিকার প্রেসিডেন্ট বছরে 750 টাকা ট্যাক্স দেয়। সে বলছে কি উত্তরে, যে এটা আমি ট্রিক্স করে ইয়ার মতো, ইনুসের মতো, যে তুমি টাকা এই ব্যাংক থেকে ওই ব্যাংকে সরাইছো কেন? তো বলছে কি যে আমি ট্যাক্স ফাঁকি দেওয়ার জন্য। এই ছাগলের বাচ্চা জানে না যে এই ট্যাক্স ফাঁকি দেবো, এই কথাটা বলাই হচ্ছে ক্রিমিনাল অ্যাক্ট। এই কথা বললেই আপনি মানে ক্রাইম করে বসলেন।
তো তাইলে আমেরিকা আর যুক্তরাষ্ট্রের আপনি বলছেন স্থায়ী হবেই, স্থায়ী পিস চুক্তি হবেই 6 মাস? হতেই হবে, না 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 হবে, আমি এই কথা বলিনি। কারণ কি, হতেই হবে, বাধ্য তারা করতে। কারণ ইরান যেমন বাধ্য, ইরান তাকে ধ্বংসের ভিতর থেকে, তাকে ধ্বংসস্তূপের ভিতর থেকে আবার উঠে দাঁড়াতে হবে। আর আমেরিকা তার সবকিছু যে ড্যামেজ আমেরিকার হয়েছে, এখন তো যারা ওই যে ওয়েপন্স তৈরি করে, লকহিড মার্টিন, টিআরএক্স, আর একটা আরো দুইটা আছে, লকহিড মার্টিনই বেশি করে। তো এদের তো $1 ট্রিলিয়ন তো অলরেডি পৃথিবীতে তার যে শক্তি, সে যে শক্তি নিয়ে 30 বছর আগে যে ওয়েপন্স তৈরি করে, সে যে ইয়াগুলো শিপ ক্যারিয়ার, ফাইটার ক্যারিয়ার যেগুলো বানায় রাখছিল, এগুলো তো 30 বছর আগের, 40 বছর আগের, 50 বছর আগের। রাইট। আর আজকে চায়না যেটা তৈরি করতেছে, ওইটা দেখে তো মাথা খারাপ হয়ে গেছে। ওর যে টেকনোলজি, ওর যে ফ্যাসিলিটি, ওর যে পারফরম্যান্স রিপোর্ট, এটা দেখে তো পাগল হয়ে গেছে সব, সারা পৃথিবী পাগল হয়ে গেছে। চায়না কি বলছিল 2010-এ, আমার মনে আছে 10-এ বলছিল যে আমেরিকা সারা পৃথিবীতে জলসীমায় যেখানে যে পাওয়ারের অস্ত্র বা উইপন্স যা ইনস্টলেশন নেভাল ঘাঁটি আছে, 2050-এ আমরা সেই জায়গায় সেই পরিমাণ নেভাল ফোর্স তৈরি করব। 50 লাগে নেই, 2026-25-এই করে ফেলছে। 2025-এ আরো আগে 2023-এ তারা ওই যে ইয়াটা নামাইছে, তাদের লাস্ট যে বড় জাহাজটা নামাইছে, শিপটা। এই শিপে আনপ্যারালাল শিপ, এটার সামনে কোনো কিছুই টিকে না। ওকে। এখন আমেরিকাকে তার যে উইপন তৈরি করতে হবে, সেটা বড় চাপ, বড় প্রেসার। এবং ইয়া তো বলছে যে $10 ট্রিলিয়ন সে উইপন এবং যে ইয়া করবে, যেগুলো বলে কি আপগ্রেডেড করার জন্য, যে ফাইটার প্লেন গুলো F-16 গুলো আপগ্রেড, F-16 গুলো তো ইরানে গিয়ে পড়ে গেছে, মার খাইছে। 2 পাইলটকে উদ্ধার করতে আরো 11টা প্লেন নিয়ে অপারেশন করতে হয়েছে। তারপরে মরুর ভিতরে খুঁজে পাইছে, জঙ্গলের মধ্যে। হ্যাঁ, তো এটাতে এই যুদ্ধে প্রমাণ হয়ে গেছে তো যে আমেরিকা পিছাই পড়ছে উইপন্সের দিক দিয়ে। রাশিয়ার যে মিসাইল গুলো আছে, মিসাইলের সাথে ব্রহ্মোস অ্যাড করার পরে যে পাওয়ার তৈরি হয়েছে, এই ব্রহ্মোসের সামনেই তো একটা মিসাইল আছে আমেরিকার, একটা মাত্র মিসাইল। তো একটা মিসাইলই সাফিসিয়েন্ট না, ব্রহ্মোসের চাইতেও ভালো সেটা একটা মিসাইল আছে, নামটা আমি এই মুহূর্তে বলতে পারছি না, ওইটাও ইন্ডিয়ারে দেবে বলছে, ইন্ডিয়ারে খুশি রাখার জন্য। তো ইন্ডিয়া তো বসে আছে, সে পুরনো জিনিস, একেবারে সব তাকে রিনোভেট করতে হবে। এই রিনোভেশনের জন্য $1 ট্রিলিয়ন, কত $10 ট্রিলিয়ন সে ডিমান্ড করছে। তো তাকে কংগ্রেস অতটা দিবে না, মোটামুটি কংগ্রেস তো দিবে $7 থেকে $8 ট্রিলিয়ন পাবে। এটার ভিতরে তাকে বিভিন্ন ভাবে আটকে দেওয়া হবে, যে যেমন প্রেসিডেন্টে তো পাওয়ার তো ইয়ে করে দিছে, তো সেন্সার করে দিছে যে তুমি এইটা পারবা, এটা পারবা না, তুমি যুদ্ধ ডিক্লেয়ার করতে পারবা না, ইরানে আর অস্ত্র চালাইতে পারবা না, এটা একেবারে কোর্টের থেকে বলে দিছে ট্রাম্পকে। তো হ্যাঁ, তো বিভিন্ন ভাবে কিন্তু এখন সে তার একেবারে লাস্ট পর্যায়ে, একেবারে নাক পর্যন্ত পানি চলে আসছে এখন, যার জন্য সে, আমি বলি কেন, যে তার কম্প্রোমাইজ করা ছাড়া তার সামনে কোনো অল্টারনেটিভ নেই। তাকে কম্প্রোমাইজ করে এসে তারপরে সে আমেরিকার ভিতরে সেফ হইতে পারবে কিনা, আইমেনটা পারলেও পারতে পারে। তবে তাই একটা পারবে যে আমেরিকানরা তাকে পছন্দ করে, রিয়েল আমেরিকানরা তাকে পছন্দ করে, আমেরিকানরা সোজা বোঝে, একেবারে ওয়ান্টস টু মেক আমেরিকা গ্রেট এগেইন, এই এক কথাই শেষ। তার একটা জিনিস যে ইমিগ্রেন্টদের কিন্তু ভীষণ ভাবে ঘৃণা করে, ইমিগ্রেন্টদের 2 চোখে দেখতে পারে না আমেরিকানরা।
ইমিগ্রেন্টদের উপরে যে আক্রমণটা চালাইছে এইটা সে ইমপ্রেস করে ফেলছে। রিয়েল আমেরিকার সংখ্যা তো বেশি, 72% ভোটার হচ্ছে রিয়েল আমেরিকান টোটাল ভোটের। একদম। আর অসংখ্য ইলেকশন ধন্যবাদ। হয় মাত্র 25% লোকের ভোটে ইলেকশন হয়। সেই ইলেকশনে ইয়ারা রিয়েল আমেরিকানরা ভোট দিতে আসে না। কারণ কি, তাদের একটা অভ্যাস যে প্রেসিডেন্টে দাঁড়ায়, যেমন ওবামা প্রেসিডেন্টে দাঁড়ায়, ওবামা 2.5 লক্ষ টাকা বেতন পেত, ক্লিনটন ওই রকম কাছাকাছি। তো 2.5 লক্ষ টাকা বেতন ওদের যে কোনো একটা মিডল ক্লাসের চাইতে একটু উপরে যারা আছে তারা এরকম 10-15-20 জনের স্যালারি দেয় 2.5 লক্ষ টাকা করে, 1.5 লক্ষ 2 লক্ষ 1 লক্ষ টাকা করে বেতন দেয়। তো ওদের কাছে ওদের জন্য ভোট দিতে যাইবো। আর ম্যাক্সিমাম ইউনিয়ন থেকে যে কর্পোরেট আমেরিকা আছে, তো যে চেইন স্টোরের লিডাররাই কিন্তু ম্যাক্সিমাম নির্বাচনে আসে। তো তারা যখন এসে যার বড় লোকরা, যেমন জেরাল্ড ফোর্ড, এটা রেয়ার কেস, রিগান এগুলো চেইন স্টোরে ছিল না, এরা ছিল ফিল্ম স্টার। ফোর্ড ছিল আর বাদ বাকি ম্যাক্সিমামই হচ্ছে এই মিডল ক্লাস। এদেরকে 2.5 লক্ষ টাকা যারা বেতন পায় তারা হচ্ছে মিডল ক্লাস। এই মিডল ক্লাস পিপল থেকেই প্রেসিডেন্ট নির্বাচনে আসে। তখন যাদের ইনকাম হচ্ছে বছরে $1 মিলিয়ন, 1 মিলিয়ন, 5 মিলিয়ন, 10 মিলিয়ন, 20 মিলিয়ন, 100 মিলিয়ন, 200 মিলিয়ন যাদের ইনকাম, তারা ভোট দিতে যাবে। তারা মনে করে কি যে আমি জাইঙ্গে পরে চিত হয়ে শুয়ে থাকবো বিচে, আর আস্তে আস্তে বিয়ার খাইতে থাকবো, সানবাদ করবো। ওই আমার চাকরে ভোট দিতে যাবো কেন আমি? দ্যাট ইজ দেয়ার অ্যাটিটিউড। তবে যারা একটু রাজনীতি করে, রাজনীতির সাথে জড়িত, তাদের ফ্যামিলি গুলো, তারা কিছু লোক, আবার কিছু ইন্টেলেকচুয়াল আছে, কিছু শিক্ষাবিদ আছে, তারা তখন কি করে, তারা করে কি ভোট দিতে আসে। তারা ভীষণ চুজি, এরা দেখে শুনে একবার যারে তারে ভোট দেয়। আমাদের সময় ভোট দেয় কারা? আমাদের ইমিগ্রেন্টরা, হিসপানিকরা, এই কি যেন কাল্যারা, কাল্যা বললাম, ব্ল্যাক আফ্রিকান আমেরিকানরা, এশিয়ানরা এই লাইনে দাঁড়ায় 2 ঘন্টা দাঁড়িয়ে থেকে ভোট দেয়।